হ্যাঁ, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজিতে যারা তোমরা আগামীকালকে একাদশ শ্রেণীতে রয়েছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই ভিডিওতে আমি আসলে তোমাদের সাথে কথা বলবো ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস নিয়ে, অর্থাৎ ডিজিটাল টেকনোলজি ইন বিজনেসের যারা ফার্স্ট ইয়ারে রয়েছো, তোমাদের কালকে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এই পরীক্ষার সিলেবাস সাজেশন নিয়ে আজ কথা বলবো। তোমাদের মূলত যে পরীক্ষাটা হবে, চূড়ান্ত মূল্যায়নটা হবে মূলত 60 মার্কসের 3 ঘন্টা ব্যাপী, যেখানে দুটো বিভাগ থাকবে। ক বিভাগে মূলত 8টি প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাকে 4টি উত্তর দিতে হবে এবং প্রতিটার প্রশ্নের মার্ক থাকবে 5 করে, 4 5 আর 20। খ বিভাগেও তোমাদের মূলত 8টি প্রশ্ন থাকবে, যেখান থেকে 4টি উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে 10। এই 4 10 এ 40 আর 20 60 মার্কসের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা মোটামুটি মার্কস বিন্যাস সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কথা না বাড়িয়ে চলে আসি তোমাদের সাজেশনে। প্রথম যে তোমাদের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা। এখানে রয়েছে তোমাদের ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এর লক্ষ্য এবং উদ্দেশ্য, অর্থাৎ 21 শতকে যে শিল্প বিপ্লব, সেখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে সক্ষম দক্ষতার সনদ অনুযায়ী জনবল তৈরি করা। এরপরে তোমাদের রয়েছে অর্জিত জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে উচ্চতর শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্র তৈরি করা। এরকম আরো অনেক পয়েন্ট রয়েছে, এগুলো তোমরা পড়বে। তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ ক্ষেত্র এবং সমস্যাসমূহ চিহ্নিত করা। অর্থাৎ তোমাকে একটা কাজ করতে গেলে যে সকল ঝুঁকিপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাকে আলোচনা করতে বলা হয়েছে। এরপরে কর্মক্ষেত্রের নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশের যে নিয়ামক অথবা উপাদানসমূহ কি কি থাকতে পারে সেটা নিয়ে প্রশ্ন এসেছে। কর্মক্ষেত্রের নিজস্ব স্বাস্থ্য বলতে কি বোঝায়, অর্থাৎ কর্মক্ষেত্রের একটা পরিবেশ, ব্যক্তির সুস্থতা, ব্যক্তির স্বাস্থ্য, এগুলোই হচ্ছে নিজস্ব স্বাস্থ্য এবং পরিবেশ। তোমাদের রচনামূলক প্রশ্ন রয়েছে কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তার নির্দেশিকা সমূহ আলোচনা করতে বলা হয়েছে। ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম, যেটাকে বলা হয় পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, এগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। সেফটি অ্যাপ্রন, সেফটি হ্যান্ড গ্লাভস, মাস্ক, এগুলো সবই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। এগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করা হয়েছে। আমরা যদি পরের পরিচ্ছেদে যাই, অর্থাৎ উপ অধ্যায় 1.2, এখানে প্রশ্ন রয়েছে ডিজিটাল ডিভাইসের ব্যবহারে স্বাস্থ্য, অস্বাস্থ্যকর কর্মপরিবেশ এবং ঝুঁকিসমূহ। সেক্ষেত্রে রয়েছে সোশ্যাল মিডিয়ার যে সকল সুবিধা, কি কি অসুবিধা রয়েছে সোশ্যাল মিডিয়ার। এরপরে অর্গানিজম স্বাস্থ্যবিধি বলতে তুমি কি বুঝো, এটাকে অর্গানিজম স্বাস্থ্যবিধি কাকে বলা হয়। সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাবগুলো কি কি, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কি কি অ্যাবিউজ, অর্থাৎ ক্ষতিকর কি কি প্রভাব রয়েছে। স্বাস্থ্যসম্মত আইসিটি এর কর্মপরিবেশ বলতে কি বোঝায়। প্রশ্ন রয়েছে কম্পিউটারের ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম সমূহ। এরপরে তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে আইসিটির কর্মক্ষেত্রের যে অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ যে সকল ক্ষেত্রসমূহ রয়েছে। রেডিয়েশন হয় অনেকগুলো, অর্থাৎ এই আইসিটির স্কিন থেকে, অর্থাৎ কম্পিউটার বলো, টেলিফোন বলো, এরপরে মোবাইল বলো, এগুলোর স্কিন থেকে একটা আল্ট্রাভায়োলেট রশ্মি বের হয়, যেটা চোখের জন্য অনেক হার্মফুল। আমরা যদি পরের অধ্যায়ে যাই, অধ্যায়টা মূলত কম্পিউটার অ্যাসেম্বলিং এবং সংস্থাপন। কম্পিউটার অ্যাসেম্বলিং বলতে বোঝায় কম্পিউটারগুলোর যথাযথ উপাদানসমূহ একত্রিত করা। কম্পিউটারের যে পেরিফেরাল, এটা বলতে কি বোঝায়, পেরিফেরাল শব্দের অর্থ হচ্ছে সীমান্তবর্তী বা প্রান্তিক, এটাই মূলত পেরিফেরাল বলা হয়। কম্পিউটারের শ্রেণীবিন্যাস 3 প্রকার, অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড, এই 3টা ক্যাটাগরিতে ভাগ করা গেছে। কার্যনীতির আকার, ক্ষমতা এবং গঠন নীতি অনুযায়ী কম্পিউটারের শ্রেণীবিন্যাস করতে বলা হয়েছে, অর্থাৎ অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড 3 টাইপের দেখা যায়। এরপরে রয়েছে মাইক্রো প্রসেসরের যে বৈশিষ্ট্য, সেটা তোমাকে লিখতে বলা হয়েছে। মাইক্রো প্রসেসরে কি কি বৈশিষ্ট্য রয়েছে, ডিজিটাল কম্পিউটার, এরপরে আরো অনেক রয়েছে হাইব্রিড কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারের প্রকার রয়েছে, ডিজিটাল কম্পিউটারকে ক্যাটাগরিতে ভাগ করা গেছে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এগুলো। কম্পিউটার অ্যাসেম্বলিং এর নিয়মসমূহ লিখতে বলা হয়েছে, সুগার কম্পিউটার, এগুলো। এরপরে কম্পিউটারের অত্যাবশ্যকীয় পেরিফেরালের বিবরণ সমূহ চাওয়া হয়েছে, কিবোর্ড, মাউস, এরপরে মাইক্রোফোন, এগুলো এসেনশিয়াল যে পেরিফেরাল গুলো রয়েছে।
এগুলো তোমাকে ডিসক্রিপশন করতে বলছে। এরপরে তোমাদের জন্য রয়েছে মূলত কম্পিউটারের যে পেরিফেরাল সংস্থাপনের ব্যবহার, অর্থাৎ স্ক্যানার ব্যবহার ও প্রয়োজনীয়তা, স্ক্যানার কেন প্রয়োজন, আমরা কেন স্ক্যানিং করব। এরপরে প্রিন্টার এর শ্রেণীবিন্যাস চেয়েছে। ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার, দুই প্রকার প্রিন্টার রয়েছে, লাইন প্রিন্টার, এরপরে সিরিয়াল প্রিন্টার, এরপরে থার্মাল প্রিন্টার, লেজার প্রিন্টার, এরকম আরো অনেক প্রিন্টার রয়েছে। কম্পিউটার পেরিফেরাল বলতে কি বোঝায়, অর্থাৎ কম্পিউটারের সাথে ইনপুট এবং আউটপুট যে সকল ডিভাইস সমূহ যুক্ত সেগুলোকে বলা হয় পেরিফেরাল। ইনপুট পেরিফেরাল এবং আউটপুট পেরিফেরাল সম্পর্কে এই ভিতরে একটু উদাহরণ পার্থক্য চাওয়া হয়েছে। এরপরে প্রশ্ন রয়েছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার এবং লেজার ম্যাট্রিক্স প্রিন্টারের মধ্যে মূলত পার্থক্য চেয়েছে। এরপরে আসো কম্পিউটার পেরিফেরালের শ্রেণীবিন্যাস করো। কম্পিউটার পেরিফেরালের শ্রেণীবিন্যাস ইনপুট পেরিফেরাল, আউটপুট পেরিফেরাল এবং ইনপুট আউটপুট পেরিফেরাল। এরপরে প্রশ্ন রয়েছে ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট প্রিন্টারের পার্থক্য কি, ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার কি। যে প্রিন্টার ছাপানোর জন্য মূলত প্রিন্টারের হেডের মাধ্যমে হয়ে থাকে সেটাকে, আর যেটা রশ্মির মাধ্যমে হয়ে থাকে সেটাকে বলা হয় নন ইম্প্যাক্ট। প্রশ্ন রয়েছে কম্পিউটারের লিনাক্স বেসড সফটওয়্যার ইনস্টলেশন করতে হবে। এখানে তোমাদের 3টি সফটওয়্যারের নাম এবং অ্যাপ্লিকেশনের নাম চেয়েছে। সিস্টেম সফটওয়্যার বলতে কি বোঝায়, 2 রকম সফটওয়্যার রয়েছে, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অপারেটিং সফটওয়্যার। এই 2 প্রকার সফটওয়্যার আমরা ভাগ করতে পারি। সফটওয়্যার সাধারণ সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটাকে আমরা বলছিলাম সিস্টেম এবং সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার একই কথা। এরপরে ইউটিলিটি সফটওয়্যার বলতে কি বোঝায়, ইউটিলিটি সফটওয়্যার সম্পর্কে জানবা, বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমটা কি। সফটওয়্যারের ক্লাসিফিকেশন অবশ্যই ইম্পর্টেন্ট, সিস্টেম সফটওয়্যার আগেও বলেছি। এরপরে রয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেমের ইনস্টলেশনের বর্ণনা বলতে চেয়েছে, র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর, এগুলো সবই হচ্ছে। এরপরে রুট, সোয়াপ এবং হোম পার্টিশন এগুলো বলতে কি বোঝায়, এগুলো তোমাকে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে। এরপরে আসো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার যে ধাপসমূহ, এখানে ইনস্টলেশনের মাধ্যম, কম্পিউটারে বুট করা, এরপরে তোমার চাওয়া হয়েছে ইনস্টলেশন প্রক্রিয়া শুরু করা, লাইসেন্সের চুক্তি গ্রহণ, ইনস্টলেশনের প্রকার, এরপরে ডিস্ক পার্টিশন, এগুলো আমরা পয়েন্টগুলো একটু ভালো করে দেখে নেব। পরের তোমাদের জন্য প্রশ্ন রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ। মাল্টিমিডিয়া প্রজেক্টর কন্ট্রোলের যে ধাপসমূহ রয়েছে সেটা পড়বো। মাল্টিমিডিয়া কি এটা পড়বো। মাল্টিমিডিয়ার প্রজেক্ট বলতে কি বোঝায়, প্রজেক্টের কাজ বর্ণনা করতে বলা হয়েছে। আমরা যদি রচনামূলক প্রশ্নে আসি, রচনামূলক প্রশ্নে চেয়েছে মাল্টিমিডিয়ার প্রজেক্টর এবং সংশ্লিষ্ট উপকরণ সংস্থাপনের জন্য যে সকল বিষয় বিবেচনা করতে হয় সেই বিষয়গুলোর আসলে নাম চেয়েছে এখানে, আসলে কোন কোন বিষয় আমরা কনসিডার করব এখানে সেগুলোর পয়েন্ট বিস্তারিত দেওয়া হয়েছে। আমরা যদি পরের প্রশ্নে যাই, মাল্টিমিডিয়া প্রজেক্ট সংস্থাপনের যে পদ্ধতি, একটা প্রজেক্টর কিভাবে তোমার সেটিং করতে হয় এটাকে বলা হয় মূলত সংস্থাপন পদ্ধতি। আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের অধ্যায়টা এটা মূলত পঞ্চম অধ্যায়ের 5.1, এখানে বলা হয়েছে ফটোকপিয়ারের বৈশিষ্ট্য এবং ব্যবহার বিধি, অর্থাৎ ফটোকপিয়ার অনেকগুলো পার্টসের সমন্বয়ে গঠিত এবং এই পার্টসগুলো আসলে কিভাবে ইউজ করা হয়। এরপরে আমাদের জন্য আরো রয়েছে ফটোকপিয়ার সংস্থাপনের উপযুক্ত স্থান আমাকে নির্বাচন করতে বলছে। ফটোকপিয়ার সংস্থাপনের যে ধাপসমূহ, অর্থাৎ কতগুলো প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো নিয়ে আমাদের এখানে 4টা প্রসেস দেওয়া হয়েছে, আমরা এটা অবশ্যই দেখে নেব। এরপরে তোমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে ফটোকপিয়ার রক্ষণাবেক্ষণ। টোনার বলতে কি বোঝায়, টোনার হচ্ছে এক প্রকার পাউডার মিশ্রণ যেটা ফটোকপি এবং লেজার প্রিন্টারের টোনার কার্টিজের মাধ্যমে মুদ্রিত লেখা এবং ছবির অনুলিপি তৈরি করতে ব্যবহার করা হয়। রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়, কয়েকটা ছোটখাটো ত্রুটি সংশোধনের পদ্ধতি আমাদেরকে বলতে বলা হয়েছে। আমরা যদি 6 অধ্যায়ের দিকে তাকাই, 6 অধ্যায়ে তোমাদের রয়েছে ডিজিটাল কমিউনিকেশন এবং ইন্টারনেট পরিষেবা। পাসওয়ার্ড এটা শক্তিশালী করা যায় কিভাবে, এখানে কিছু ধাপ রয়েছে। ফ্রি মেইল এবং ওয়েব মেইল এর মধ্যে পার্থক্যটা কি, ইমেল অ্যাকাউন্ট তৈরি করার যে নিয়মসমূহ, অর্থাৎ তুমি কিভাবে একটা ইমেল ওপেন করবে, এটার জন্য তোমাকে কি কি প্রসেস পেরিয়ে এই একটা ইমেল খুলতে হয় সেটা তোমাকে লিখতে হবে।
এরপরে দেখো টু স্টপ ভেরিফিকেশন বলতে কি বোঝায়, অর্থাৎ তোমাকে জিমেইল হ্যাক বা এটা চুরি এড়ানোর জন্য দুটো রকম বারবে কোড পাঠাতে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট নাম্বারে একটা ওটিপি যায়, এটাকে মূলত টু স্টপ ভেরিফিকেশন বলে। জিমেল অ্যাকাউন্টের নিরাপত্তার যে কথা বলা হয়েছে টু স্টপ ভেরিফিকেশন, আরো কিছু সিকিউরিটি চেক আপ, আরো কিছু বলা হয়েছে রিকভারি ইমেল এবং ফোন নাম্বার যুক্ত করা, অর্থাৎ এগুলো তোমার একটা ইমেলকে আরো শক্তিশালী করবে। এরপরের প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ এবং অপ্রয়োজনীয় ইমেল এর ব্যবস্থাপনার কৌশল, অর্থাৎ তুমি কিভাবে কোন ইমেলটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কোনটা অগুরুত্বপূর্ণ এটাকে তুমি কিভাবে সাজাবে এটা নিয়ে কথা বলা হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং অ্যাপস নিয়ে পরের অধ্যায়, সোশ্যাল মিডিয়া এবং অ্যাপসের পার্থক্য, ইউটিউব চ্যানেলের গুরুত্ব বলা হয়েছে, টুইটার এর সেবা সমূহ তোমাকে চেয়েছে। এরপরে ইউটিউব চ্যানেল কিভাবে খোলা হয়, কিভাবে ভিডিও দিতে হয়, এবং হেডলাইন, ডিসক্রিপশন, ট্যাগ, ওয়াচ টাইম, থাম্বনেল এগুলো সম্পর্কে তোমরা অনেক কিছুই জানো, এঙ্গেজমেন্ট, সাবস্ক্রিপশন, এই নিয়ে তোমাদেরকে এই অধ্যায়টা মূলত পড়াশোনা। এরপরে তোমাদের জন্য রয়েছে সুন্দর কন্টেন্ট আপলোড কি কি করতে হবে ইউটিউবের ক্ষেত্রে। এরপরে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট নিয়ে এই অধ্যায়ে অনেক কিছু ইন ডিটেলস বলেছে, অর্থাৎ কিভাবে কন্টেন্ট দিতে হয়, শুধু ইউটিউব না ইনস্টাগ্রাম থেকে শুরু করে সবগুলোর কথাই বলা হয়েছে। এরপরের অধ্যায়টা হচ্ছে ক্লাউড কম্পিউটারিং। ক্লাউড কম্পিউটারিং এর জন্য তোমাদেরকে সুবিধাসমূহ কি কি, সুবিধা অসুবিধার সমূহ চেয়েছে। এরপরে তোমাদের রয়েছে ক্লাউড কম্পিউটিং এর মাইক্রোসফট অফিসের ফিচার সমূহ বর্ণনা করতে বলা হয়েছে। এরপরে আমরা যদি আসি পরের অধ্যায়, পরের যে পরিচ্ছেদ, এখানে আরো কিছু বর্ণনামূলক প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে। পরেরটা হচ্ছে ফেস টু ফেস সভার আয়োজন এবং নেট পরিষেবা, অর্থাৎ কিভাবে সরাসরি একটা সভার আয়োজন করা যায় এবং কি করতে সেখান থেকে কি কি নেটের পরিষেবা পাওয়া যায় এটা নিয়ে এই অধ্যায় আলোচনা করা হয়েছে। এবং এরই সাথে তোমাদের টোটাল সাজেশনটা শেষ হয়েছে। তোমাদের জন্য এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে পড়বে এবং একটা বেস্ট প্রিপারেশন নিয়ে হলে যাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।